কেবলই মাত্র কোটা বিরোধী যারা নিরীহ ছাত্র রয়েছেন তারা যে আছে তাও নয়, আবার ওনার কথা মতো যে সব রাজাকারের বাচ্চা নাতিপুতিরা আছে তাও নয়। এখানে অনেকগুলো পক্ষ, হেফাজত জড়িয়েছে, চরমোনাই জড়িয়েছে, জামাত জড়িয়েছে, বিএনপি জড়িয়েছে, সমস্ত রাজনৈতিক শক্তি, অভিভাবকরা জড়িয়েছে, পাড়া মহল্লার। আজকের ঘটনার দিন হলো যে পাড়া মহল্লার সাধারণ নরনারী পর্যন্ত রাস্তায় নেমে গিয়েছে। ফলে এখান থেকে যদি এই কোটা বিরোধী আন্দোলনের যারা নেতৃত্বের এই 50-60 জনের নাম আমরা বিভিন্ন সময় আসছি, তারা যদি এই আহ্বানে আইনমন্ত্রীর সঙ্গে গিয়ে বৈঠকে বসার সিদ্ধান্ত নেনও, এই সমস্যার সমাধান হবে না। এক, আর দ্বিতীয়ত হলো হবে না, তারা যা যা দাবি করেছিল সব না, তারা সেই দাবির জায়গায় তো এখন সমস্যাগুলো নাই ম্যাডাম। সমস্যাগুলো এখন চলে আসছে এই যে অনেকগুলো প্রাণ ঝরে পড়েছে। এবং আজকে দেখেন ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা এখন পর্যন্ত জানি না যে সারা বাংলাদেশের কোথায় কি ক্ষয়ক্ষতি হয়েছে, কয়জন মরেছে, কয়জন আহত হয়েছে। টেলিভিশন থেকে শুরু করে অন্য যে জায়গাগুলোতে যে খবরগুলো আসছে, সেই খবরের উপর সাধারণ জনগণ যতটা বিশ্বাস করে তার চেয়ে সামাজিক মাধ্যমের খবরটাকে মোর ট্রান্সপারেন্ট মনে হয়। সেখানে অনেক গুজবও ছড়িয়ে থাকে, অনেক অবশ্যই স্বীকার করে অনেক গুজব, কিন্তু যেগুলো তথ্য, এই যে যেমন সাইদ মারা গেলেন, শহীদ হলেন, এখন তার যেভাবে ভিডিও ফুটেজও যেভাবে সেটা তো সামাজিক মাধ্যমে এই কাজটা করেছে। তো এই সামাজিক মাধ্যম আজকে বন্ধ থাকার কারণে আজকের যে ক্ষয়ক্ষতি, আজকের দিনের যে ক্ষয়ক্ষতি, এটি আমরা কিন্তু এখনো পর্যন্ত জানি না। ফলে কি হবে? সঙ্গতির কারণেই ফার্স্ট দাবি আসবে, আগে বিশ্ববিদ্যালয় খুলে দিন। ফার্স্ট দাবি, আগে বিশ্ববিদ্যালয় খুলে দিন। এর আগে এটা হবে এখন আগের যে দাবি, এই সমস্ত দাবির ঊর্ধ্বে সবার আগে হবে বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যেকটা হলে আমাদেরকে উঠতে দিন। এটা হবে সেকেন্ড দাবি। থার্ড দাবি, তারা বলবে যে আমাদের যে ভাইদেরকে খুন করা হয়েছে তাদেরকে ইনস্ট্যান্টলি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। কমিশন পরে, আগে আমরা যেখানে দেখেছি ও ডাইরেক্ট গুলি করেছে, কে গুলি করেছে তার নাম পর্যন্ত উঠে আসছে, আমরা তার বিরুদ্ধে বিচার চাই। এবং এই কাজগুলো সরকারের জন্য করা একেবারে অসম্ভব ব্যাপার, স্পর্শকাতর শুধু নয়, একেবারে অসম্ভব বিষয়। এর বাইরে অনেকের আর্থিক ক্ষতি হয়েছে, অনেকে ওন ডেট হয়েছে, অনেকের ফাইন্যান্সিয়াল লস হয়েছে। ফলে এই যে দাবি দাওয়াগুলো 3 দিন আগে, আজ থেকে 3 দিন আগে যে দাবি দাওয়াগুলো ছিল, আলোচনার পথ খোলা ছিল, এবং শিক্ষার্থীরা যেখানে বারবার অনুনয় বিনিময় করে, ইভেন গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তারা যেভাবে সমস্যার সমাধানটা করতে চেয়েছিল, এখন সেই সমাধানটা সেই পর্যায়ে নেই, মামলা হয়েছে। আপনি চিন্তা করেন যে অ্যাঙ্গার কোন পর্যায়ে চলে গিয়েছে, যে এই যে হানি ফ্লাইওভারের ওখানে গিয়ে সেই সমস্ত মানে টোল প্লাজাটা পুড়িয়ে সারখার করে দেওয়া হয়েছে। এবং এখন উনি যেটা বললেন আমাকে, যেখানে আনঅফিসিয়ালি উনি লাইভে বলেছেন কিনা আমি এটা বলতে পারবো না, যে 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে পর্যন্ত হামলা হয়েছে। ধানমন্ডিটা পুরো রণক্ষেত্র হয়ে গেছে। এবং আজকের যে কমপ্লিট শাটডাউন, এই কমপ্লিট শাটডাউনটা যে আজকে হামলা হয়েছে, বাংলাদেশ টেলিভিশন হয়েছে, অর্থাৎ এখানের আমি একটু স্পেসিফিক্যালি যদি আসি, একটা বেশি বর্ণনামূলকে চলে যাচ্ছে। সাধারণ ছাত্রছাত্রী এখানে আছে, এটাও স্বীকার করা হচ্ছে, কিন্তু বলা হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীরা আসলে ইউজড হচ্ছেন ছাত্রদল, বিএনপি, জামাত শিবির, তাদের নেতৃত্বে, তাদের মদতে এই আন্দোলন, এবং তার ভুক্তভোগী সাধারণ শিক্ষার্থীরা কি না, এটা একেবারে মানে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। প্রথমত এই আন্দোলনটা জেনারেট করেছে সাধারণ ছাত্ররা। এই আন্দোলনটা জেনারেট করার আগে উদ্ভাবন করেছে তারা, এবং এই আন্দোলনটাকে টেনে টেনে আজকের এই জায়গাতে নিয়ে আসে। আনার পরে এই সাধারণ ছাত্রদের উপর যখন ছাত্রলীগ, পুলিশের অন্যান্য সংগঠন, বিজেপি একসঙ্গে সমন্বিতভাবে আক্রমণ করেছে, তখন এই সাধারণ ছাত্ররা আকুতি জানিয়েছে মায়েদের কাছে, বোনদের কাছে, অভিভাবকদের কাছে, পিতাদের কাছে, সমস্ত রাজনৈতিক দলের কাছে, আপনারা সবাই নেমে আসুন। তাদের আহ্বানে সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু এখন মাঠে নেমে আসছে। ফলে এখন এই যে পুরো বিষয়টা যদি আপনি খুব জেনারেলাইজ করেন যে ইনফ্লুয়েন্স বা আগে, আমি একেবারে আপনাকে তামার পাতে লিখে দিতে পারি, যখন ছাত্ররা আজ থেকে মানে সেই 3 দিন আগ পর্যন্ত তাদের সঙ্গে কোনো পলিটিক্যাল পার্টির কারোর সাথে কানেকশন নাই, কিন্তু এখন পুরো বিষয়টা যে যার মতো করে, এখানে ছাত্রদল কাজ করছে, ছাত্র শিবির কাজ করছে, ছাত্র ইউনিয়নের সংগঠন কাজ করছে, এমনকি ছাত্রলীগের একটা বিরাট অংশ যে মাঠে নাই তাও কিন্তু বলা যাচ্ছে না। তো অর্থাৎ যারা যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই কিন্তু সবাই। এবং আপনি একটা চিন্তা করেন,
5 বছর 6 বছরের ছেলেমেয়েরা, শিক্ষকদের ছেলেমেয়েরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যে কোটা না মেধা, এরকম তারা শিক্ষকদের ছেলেমেয়েরা 5 বছর 6 বছরের ছেলেমেয়েরা সেই কচি কচি কণ্ঠে তারা স্লোগান দিচ্ছে। অনেক পিতা তার নিজের যে কোটা না মেধা, এরকম তারা শিক্ষকদের ছেলেমেয়েরা 5 বছর 6 বছরের ছেলেমেয়েরা সেই কচি কচি কণ্ঠে তারা স্লোগান দিচ্ছে। অনেক পিতা তার নিজের সেই 6-7 বছরের বাচ্চাদেরকে রাস্তায় নিয়ে আসছে। আপনি বলে এই যে এটা যে একটা গণ অভ্যুত্থান, এটা যে একটা গণজাগরণ, এটা যে একটা গণবিস্ফোরণ, এবং এটা আলটিমেটলি যত সহজে যেভাবে আইনমন্ত্রী বলেছেন, আর আইনমন্ত্রীর কথা মতো এখানে হবে। মূল ব্যাপারটা হলো দেখেন এখানে আমাদের যে রাজনীতিটা যেভাবে করাপ্ট হয়েছে, যেভাবে তিনটি অবৈধ নির্বাচন, তিনটি প্রশ্নবদ্ধ নির্বাচন জনগণের উপর চাপিয়ে পড়েছে, মানুষের সমস্ত ক্ষোভগুলো এই কোটার সাথে এসে যুক্ত হয়ে বিরাট একটা বোঝা হয়ে পড়েছে তার মানে সরকারের আপনার জন্য। মনে হয় যে সরকার সবকিছু মেনে নিলেও এতগুলো এখন সরকার দাবি মেনে নিলেও আন্দোলন থামবে না, আন্দোলন থামবে না। এখন এই আন্দোলন আলটিমেটলি আজকে বিকেলের মধ্যে দেখবেন সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হয়ে যাবে, সরকারের পদত্যাগ এবং সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হয়ে যাবে। ইফ আই এম নট রং, এর বাইরে কোনো কিছু সমাধান নেই। আপনারাও তাই চান? আমরা তাই, আমি চাই বা না চাই বড় ব্যাপার নয়। আমি ব্যক্তিগতভাবে আপনি যেটা পরিচয় দিলেন, আমি বিএনপির কোনো নেতা নই। হ্যাঁ, আমি একজন সাধারণ নাগরিক। শুধুমাত্র বিএনপির ইলেকশন করেছে, আমি আওয়ামী লীগের একজন সাবেক সংসদ সদস্য ছিলাম। ফলে এই জাতির প্রতি আমার একটা কমিটমেন্ট রয়েছে এবং আওয়ামী লীগের প্রতি আমার দুর্বলতা এখনও শেষ হয়ে যায়নি। ফলে আমি যে কথাগুলো বলছি অ্যাজ এ বিপ্লব শেখ হিসেবে, একজন সাধারণ জনগণ হিসেবে, আমার দিব্য দৃষ্টিতে আমার ভিজুয়াল যেটা রয়েছে সেখানে আমি যেটা দেখছি আমি আওয়ামী সেটাই লীগের বলছি। প্রতি আপনার দুর্বলতা রয়েছে, এই জায়গাতেই আবার আপনার কাছে ফিরবো আমি একটু বিষয়